আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, তাহলে এরপর কি? এখন সর্বোচ্চ সাজা যেমনটা এক্সপেক্ট করা হয়েছিল সেই সাজাই তো ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে এরপর কি? এরপর বাংলাদেশের কি করবে? দিয়েছে এক ধরনের মানুষ তো উল্লাস করবে বাংলাদেশে, সেটা তো হবেই। দেখবেন বুলডোজারে আজকের কত কি গন্ডগোল ঘটে, এবং বুলডোজার নিয়ে একটা বাড়ি ভাঙলো সেই নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যেটা হবার সম্ভাবনা আছে সেখানকার নিরীহ সংখ্যালঘু মানুষদের উপর ব্যাপক অত্যাচার আজকের থেকে শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা 1 নম্বর দিক। কেননা যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এবং সুতরাং ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে সেখানকার হিন্দু বুদ্ধ মানুষদের বিরুদ্ধে নৃশংস অত্যাচার চালাতে হবে, সেগুলো হবে। তার কোনোদিন বিচার কোনোদিন ঘটেনি বাংলাদেশে। যাই হোক, তো এখন হচ্ছে কি, ওরা তো এরপরেই তো ভারতকে লিখবে যে তোমরা ভারত ফেরত দাও, তোমরা শেখ হাসিনাকে ওনার দেশের আইন অনুযায়ী উনি দোষী সাব্যস্ত হয়েছেন, এনাকে তোমরা কিন্তু আর তোমাদের দেশে রাখতে পারো না। সুতরাং সেটা লিখবে, ভারত চিঠির জবাব দেবে না। ভারত আমার যেটা ধারণা, ভারত বলবে যে আমরা রাজনৈতিক কারণে তোমরা তাকে চাইছো, আমরা ফেরত দেবো না। এটা হতে পারে। আপনারা দেখেছেন যে দালাই লামাকে আমরা আমাদের দেশে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করেছিলাম, অ্যাসাইলাম যাকে বলা হয়। শেখ হাসিনাকে হয়তো আর এইভাবে করা যেতে পারে। আমরা অন্য দেশে পাঠাইনি, এখন হয়তো সেই পন্থাটা আমরা নেব না। কাতারে বা দুবাইতে কোথাও একটা গোড়ার দিকে পাঠিয়ে দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ হতো না, কিন্তু ভারত সরকার সে ধরনের কাপুরুষ আচরণ করতে চায়নি। সেই অপশনটা ক্লোজ। এখন যে অপশন আমাদের কাছে আছে পরিষ্কার, বাংলাদেশ চিঠি দিলে বলবো নো, এবং বাংলাদেশকে হয়তো যে কোনো দিন আমরা আমাদের দেশে যে আস্তানা যে দালাই লামা পেয়েছেন সেইটা হয়তো সাজা ঘোষণা, এই সর্বোচ্চ সাজা ঘোষণার একটা প্রভাব একটা ভূ রাজনৈতিক ক্ষেত্রেও তার মানে ব্যাপকভাবে পড়তে পারে বলে মনে করছে। হ্যাঁ, নিঃসন্দেহে। এটা দেখুন, এই যে বিচার কতটা সঠিক হয়েছে না হয়েছে, এবং আইসিটির এই ধরনের কোনো দায় আছে কিনা সে দেশের প্রধানমন্ত্রীকে বিচার করা। কেননা যে আইনটা, যেটা ৭৫-এ যে আইনটা তৈরি হয়েছিল রাজাকারদের বিচার করা, যারা স্বাধীনতা যুদ্ধের আগে মানুষকে অত্যাচার করেছিল এবং দেশ ছেড়ে পালিয়ে গেছিল, তাদের বিরুদ্ধে। এখন এইটা আমার আইনটা পুরো পড়া নেই, যতদূর আমার জানা আছে যে এই আইনে কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচার করা যায় না। তো যাই হোক, বাংলাদেশের তো কোনো আইনের ব্যাপার নেই, বাংলাদেশে কোনো অ্যাডভাইসারি গভর্নমেন্ট বলে কিছু নেই, তবু সেখানে রয়েছে। সুতরাং সে দেশে সংবিধানের আইন চলে না, সে দেশের যারা শাসক তাদেরই আইন চলে। তো যাই হোক, সে আইন তারা করেছে। আমি জানি না যিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি সে দেশে জেলে থাকেন, তাহলে তো তার বোঝা যাচ্ছে তার কি অবস্থা হবে। তাকে মৃত্যুদণ্ড দিয়ে উল্লাস। সব্যসাচী, এই জায়গা থেকে এখন যেহেতু শেখ হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়ে এবং গোটা পরিস্থিতি যেই পর্যায়ে চলে আসলো, তাহলে এবার ভারতের তাহলে কি অবস্থান হতে পারে? করছে এখন এই গোটা বিষয়টাকে আন্তর্জাতিক আদালতেও নিয়ে যেতে হবে, সেখানেও প্রমাণ করতে হবে, কারণ যে কোনো দেশেই যে এই কথা ঘোষণা করতেই পারে যে অপরাধী। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই চুক্তি ভারতের সঙ্গে খাটে না এবং ভারত সেই চুক্তি মানতে বাধ্য নয়, ফলে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। এমনকি আন্তর্জাতিক আদালতও যদি বলে ভারতের ওপর নির্ভর করছে তারা সেই চুক্তি মানবে কি না। কেন এটা ভারতের ওপর নির্ভর করছে? কারণ তোমাকে মনে করিয়ে দিই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর অন্তত ৫৭টি দেশ মামলা করেছে যুদ্ধাপরাধের। ভ্লাদিমির পুতিনের ওপরে এই ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ আছে, এবং অন্য যে কোনো দেশে একাধিক দেশ রয়েছে, ইউরোপে গেলে তিনি গ্রেপ্তার হতে পারেন। রাশিয়া বা ইসরায়েল এটা মানতে বাধ্য নয়, ফলে ভারতও এই মুহূর্তে মানতে বাধ্য নয় শেখ হাসিনা যুদ্ধাপরাধী ছিল কিনা। যদি তাই হয়ে থাকে, কারণ একের পর এক যুদ্ধাপরাধীদের যখন শেখ ইউনূস সরকার রেহাই করলো, তা নিয়েও প্রশ্ন ওঠে। খালেদা জিয়া, বিএনপির তার ছেলে তারেক রহমান, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, তারা কেন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তা নিয়েও প্রশ্ন ওঠে। ফলে সার্বিকভাবে যুদ্ধাপরাধের একটা রীতিমতো চেন রয়েছে বাংলাদেশে। একের পর এক জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে তারা প্রত্যেকে এই যুদ্ধাপরাধে অভিযুক্ত। তাদের কেন ছেড়ে রাখা হয়েছে সেই প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় ইউনূস সরকারের। সেই প্রশ্নের উত্তর না পাওয়া গেলে ভারত বাধ্য নয় শেখ হাসিনাকে বাংলাদেশ
বাংলাদেশের হাতে তুলে দিতে, এবং এরপর বাংলাদেশ কি করতে পারে সেটা বাংলাদেশের বিষয়। তবে অন্তত আজকের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যে আরও তিক্ততার পর্যায়ে গেল, শেখ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সঙ্গে যে এই ভারতের সম্পর্ক আরও তিক্ততার পর্যায়ে গেল, তা এক প্রকার স্পষ্ট। সঙ্গে থেকে একবার একটু কোর্টরুমের দিকে নজর রাখি। প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশের ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। অভিযোগে কি সাজা হয়েছে যদি একটু বলতেন? যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা করণীয় সব করবে। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। অভিনন্দন জানাচ্ছি, যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারই নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। ধন্যবাদ আপনাদের। আজকে জুলাই সনদে অবশ্য করার রুচি হয় আপনার? এখানে অন্য কোনো ইস্যু আলোচনা করবেন না, ঠিক আছে? যান। পরবর্তী কতগুলো মামলা আছে মানে সেগুলো না, এগুলো আর কথা বলবো না, আর কথা বলবো না। যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না, তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। স্যার, শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন। এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে এই ধরনের ইন্টারভিউ প্রচারের বিষয়ে? বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা ভারত সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন। থ্যাংক ইউ। সবাইকে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি যেটি বললেন যে এখন যেহেতু একেবারে কোর্টরুম থেকে যে বক্তব্য আমরা পেলাম যে বাংলাদেশ সরকার আইনতভাবে যা যা পদক্ষেপ করার সেই পদক্ষেপ করবে, এবং উল্লেখযোগ্য বিষয় এই বক্তব্য আসলে যে এই রায় প্রশান্তি আসবে, কিন্তু যে ছবি রায় ঘোষণার আগেই ধানমন্ডিতে আমরা দেখলাম, আদৌ কতটা প্রশান্তি আসবে প্রশ্ন থাকে।
একদম নীলাঞ্জনা, তোমাকে এই যে আইনি পথে যাওয়ার কথা বাংলাদেশ সরকার বলছেন, এই বিষয়টা একটু জানিয়ে দিই। আইনি পথটা কি? প্রথম কথা, আমাদের দুই দেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, সেই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে বাংলাদেশ ভারতে আবেদন জানাবে যে শেখ হাসিনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তাকে হচ্ছে ফিরিয়ে দেওয়া হোক, এবং ভারত তারপরে জাজ করবে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া যায় কি না। এবং এই ক্ষেত্রে দুই দেশের মধ্যেই যদি তার যুদ্ধাপরাধ প্রমাণ হয়, তার যে অপরাধ, সেই অপরাধ কিন্তু দুই দেশেই প্রমাণ হতে হবে। অর্থাৎ বাংলাদেশ যে দাবি করছে শেখ হাসিনা বাংলাদেশের যুদ্ধাপরাধী, ভারতকেও সেটা সিদ্ধান্ত বিবেচনা করতে হবে। ভারত যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়, তবেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা ভাবতে পারে। তার আগে ভারত কিন্তু বাধ্য নয় এই বন্দি প্রত্যর্পণের ক্ষেত্রে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তা মুক্তিযোদ্ধার সময় ঘটে যাওয়া অপরাধের জন্য, এবং এই ট্রাইব্যুনাল বাংলাদেশের আদালতেই বিচার হবে, কিন্তু এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন মেনে হবে, আন্তর্জাতিক অপরাধ আইন মেনে হবে, এবং সেই আন্তর্জাতিক অপরাধ আইন মেনে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল এবং তাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছিল, সেই অপরাধের ক্ষেত্রে কিন্তু যারা অপরাধ করেছিল সেই বিচার প্রক্রিয়া এখন গোটা বিষয়টা উল্টে গিয়েছে। এখন এই ট্রাইব্যুনাল যিনি তৈরি করেছিলেন তার বিরুদ্ধেই চলছে মামলা এবং তাকেই ফাঁসির সাজা দেয়া হলো। অর্থাৎ গোটা বিষয়টাই প্রহসন। নীলাঞ্জনা, সব্যসাচী সঙ্গে থাকো। রাজাগোপাল বাবু, এই জায়গা থেকে এই যে আইনের কথা বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার সমস্ত রকম ভাবে আইনত যা পদক্ষেপ, সেই পদক্ষেপ করবে, সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ সরকার? কারণ এই মুহূর্তে হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়, তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে, নিয়ম কি রয়েছে? যেটা বাংলাদেশ সরকার করতে পারে, ভারতকে ডিরেক্টলি চিঠি লেখা, সেটা তো করবেই এক নম্বর। এবং সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছ থেকে, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার কাছে লিখতে পারে যে আমাদের দেশে এরকম যুদ্ধাপরাধ করেছে, মানবতার লঙ্ঘন করেছে শেখ হাসিনা, তাকে ভারত আটকে রেখে দিয়েছে, ফেরত দিচ্ছে না, তোমরা ভারত সরকারের উপর চাপ দাও। এটা কিন্তু কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশ অন্য দেশের সঙ্গে করতে পারে, এগুলোর উপর করে ভারতকে চাপ দিতে পারে। কিন্তু ভারত যেটা করতে পারে, এর চিঠির কোনো জবাব না দেওয়া এক নম্বর। ভারত বলতে পারে যে তোমরা পলিটিক্যাল কারণে তাকে সাজিয়ে দিতে চাইছো, এক্সট্রাডিশন ট্রিটিতে পরিষ্কার বলা আছে রাজনৈতিক কারণে ফেরত দেওয়া যায় না। এবং ভারত বলতে পারে যে আমরা ওকে জালাই লামাকে যে ধরনের পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিলাম সেটা আমরা ওনাকে দিতে পারি, দিতেও পারে এই মুহূর্তে হয়তো দিয়ে, হ্যাঁ, যাতে বাংলাদেশের সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হবে, কিন্তু দিতেও পারে। তাহলে কিন্তু তাকে দাবি করার অধিকার বাংলাদেশের হারাবে। এবং যেমন দালাই লামাকে আমরা যখন আশ্রয় দিয়েছিলাম, চীন এখন কিন্তু সেই প্রসঙ্গটা খুব একটা তোলে না। যাই হোক, এখন অপশনস এগুলো প্রচুর রয়েছে। এখন শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা হেগে আছে সেখানে যেতে পারেন, যেহেতু বাংলাদেশ সেই আইসিসির কোর্ট সদস্য। কিন্তু শেখ হাসিনা সেখানে যদি গেলেও ওরা বলবে যে তুমি দেশের ট্রায়ালটা কমপ্লিট করো। এটা তো একটা লোকাল ট্রায়াল, এটার উপরে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টেরও যাওয়ার বন্দোবস্ত সেখানে আছে। কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হলে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। আমাদের মৌমিতাও আমাদের প্রতিনিধি রয়েছেন। মৌমিতা, সেক্ষেত্রে এরপর তাহলে কি? যদি আওয়ামী লীগ বলছে এই রায় বা এই সাজা তারা মানছে না, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ পাল্টা কোনো পদক্ষেপের জায়গায় কি থাকছে, বা তাদের তরফ থেকে কি করা যেতে পারে? ইতিমধ্যেই নীলাঞ্জনা ঘোষণা করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে। জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার যে বার্তা, সেই বার্তা কিছুক্ষণ আগেই তারা ঘোষণা করে দিলেন তারা এই রায় মানছেন না, এই রায় অবৈধ, এই রায়ের কোনো বৈধতাই নেই, সুতরাং এই রায় মানার কোনো কারণ নেই। এবং তারা এই বার্তা দিয়ে স্পষ্ট করলেন আরও তীব্র আন্দোলন তারা আজ থেকেই শুরু করছেন। শুধু তাই নয়, তারা এটাও জানালেন অচিরেই, খুব শীঘ্রই আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, প্রবল শক্তি নিয়ে ফিরছেন, এবং কোনো নির্বাচন আওয়ামী লীগ ছাড়া তারা করতে দেবেন না। তারা স্পষ্ট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং এই রায়ের কোনো রকম কোনো বৈধতা তারা নেই, এই রায় তারা মানছেন না, সেটাও স্পষ্ট করেছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। মমিতা, এই জায়গা থেকে আল মামুন, যিনি নাকি রাজসাক্ষী হয়েছিলেন, 5 বছরের কারাদণ্ড দিয়ে তাকে কি আদতে পুরস্কৃতই করা হলো? কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে সকলের নজর ছিল শেখ হাসিনার রায় কি হবে তা নিয়ে।
বাকি কার বিরুদ্ধে কি করা হচ্ছে, কিভাবে সাজানো হয়েছে, গোটাটাই এই তদানীন্তন সরকার তাদের পরিকল্পনা। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের যে একটা সাজা ঘোষণা করা হবে, এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছিলেন, শুধু ঘোষণাটার অপেক্ষা ছিল। 423 পাতার মূল শব্দ একটাই, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তিনি মানবতা বিরোধী, তিনি ফ্যাসিস্ট কোট আনকোট। কিন্তু শেষ 1 বছর ধরে যে ঘটনা ঘটেছে তার উত্তর কে দেবে, সেই উত্তরটা কিন্তু কারোর কাছেই জানা নেই। এবং যেভাবে যে ঘটনা ঘটেছে, যেভাবে গত 1 বছর ধরে বাংলাদেশে কঠিন সাজাপ্রাপ্ত কোট আনকোট রাজাকারদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিয়ে উল্টে তাদের পুরস্কৃত করা হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো থাকলেও এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা ডক্টর ইউনূসের এই মুহূর্তে নেই। কেন ভারত বিরোধিতা, কেন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, আজকের রায়ের মধ্যে দিয়ে আরও একটা তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভারত যথাসময়ে যথারকমভাবে তার উত্তর যেভাবে দেওয়ার সেই উত্তর দেবে। একদমই মমিতার সঙ্গে থাকো। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সর্বোচ্চ সাজা শুনিয়েছে, মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। আইনজীবীর বক্তব্য শুনুন। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সমালোচক শেখ ফরিদ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ফরিদ সাহেব, যেটা মনে করা হচ্ছিল সেই সর্বোচ্চ সাজাই অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করলো, আওয়ামী লীগ বলছে মানছেন না, তারা আন্দোলন আরো তীব্র করবে। জি, আপনি ঠিকই বলেছেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফরিদ সাহেব বলুন। জি, বাংলাদেশ আওয়ামী লীগ তো এর রায় মানবেই না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরো যারা আছে তারা এই রায় মানে না। কারণ এটা যে তথাকথিত একটা কোর্ট, যা কোনো আন্তর্জাতিক মান তো দূরের কথা, জাতীয় মানই মানে তারা ফলো করেনি, অনুসরণ করেনি। সুতরাং এই রায়কে কে মানবে? আর তার চেয়ে বড় কথা হচ্ছে ইউনূসের তো বৈধতাই নেই। এই ইউনূস সরকারের কি এই বিচারের বৈধতা আছে? ইউনূস সরকারই তো এই দেশের জনগণ মানতেছে না তাদের। আর আপনি যেটা বললেন যে এই রায় নিয়ে বাংলাদেশের জনগণের, এটা আগেই জানে যে একটা ফরমায়েশি রায়। এই ফরমায়েশি রায় মানুষ জানতো যে এই রায়টাই তারা দিবে। বিচার কারা করতেছে? যারা 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং অগণিত নারী শিশুকে ধর্ষণ করেছিল, সেই দলের মানুষগুলো শেখ হাসিনার বিচার করতেছে। তারা তো আসলে বাংলাদেশের এই শেখ হাসিনার বিচার করতেছে না। শেখ হাসিনা তো একটা প্রতীক মাত্র, তিনি একটা সাইন মাত্র। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যই, এই মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই রায় ঘোষণা করেছে। কোর্টরুম চত্বর থেকে এই বক্তব্য আসলো যে এই রায় মাইল ফলক, এই রায় বাংলাদেশের শান্তি আনবে। কে বলছে এই রায় শান্তি আনবে না? এই রায় বাংলাদেশকে গৃহযুদ্ধের মুখোমুখি করে দেবে। বাংলাদেশের এই জামাতের 3% আর ইউনূসের 0.1% সমর্থন, 35 থেকে 40% সমর্থক দলের নেতাকে তাও কিভাবে ফাঁসি দিচ্ছে? মানে তার কোনো উকিল নেই, তার সাক্ষীকে রাজসাক্ষী একটা বানিয়েছে, যাকে ভয় দেখানো হয়েছে, সবাই জানে তিনি। আর যে সকল অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে এনেছে, সেই সকল অভিযোগ তার চাইতে তো ভয়ঙ্কর রূপে ইউনূসের বিরুদ্ধে আনা সম্ভব। আপনি তার সবকিছু আপনি ধ্বংস করে দিলেন। এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এটা পায় তারা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মারক, এগুলো ধ্বংস করার জন্য এই পায় তারা। জামাতের নেতা তো বলেই দিয়েছে 54 বছর পরে, আপনার 54 ইয়ার্স তারা সুযোগ পেয়েছে যে তারা প্রতিশোধ নেবে। তারা তো বলে দিয়েছে এই প্রতিশোধই তারা নিচ্ছে। তারা, আমরা যে গণজাগরণ মঞ্চের আন্দোলন হয়েছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যে বিরোধিতা করেছিল, তাদের যে শাস্তি দিয়েছিল, সেটার প্রতিশোধ নিতে যে তীব্র আন্দোলনের কথা আওয়ামী লীগ এখন বলছে, সেই আন্দোলন করার জায়গায় তারা কতটা রয়েছে? অবশ্যই সেই জায়গা পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি বরাবরই বলেছি, এবং বাংলাদেশে যারা বিরোধী দলীয় আন্দোলন সম্পর্কে জ্ঞান রাখে তারা জানে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি দলের চাইতে বিরোধী দলে
সর্বদাই সবচেয়ে শক্তিশালী, সর্বদাই এটা প্রমাণ হয়েছে। আপনি দেখেন না 13 তারিখ পুরো বাংলাদেশ অচল হয়ে গিয়েছিল, 13ই নভেম্বরে তারা রায় ঘোষণা করতে সাহসই পায় নাই। তো বাংলাদেশ আওয়ামী লীগকে তারা রুখতে পারবে না, কারণ এখনো যে বাংলাদেশ আওয়ামী লীগ 5 তারিখে তাদের উচ্ছেদ করা হয়েছিল জুলাইয়ে, তারা এখন বিপুল ভাবে জনপ্রিয় এই আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ। আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবেন না, এই ক্ষমতাই তাদের নাই, এই সুযোগই তাদের নাই। ভারত থেকে আনতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন। ভারত থেকে যদি আনে, ওই বাংলাদেশে শেখ হাসিনাকে ইউনূস সরকার ফাঁসি দিতে পারবে না। আর 30 লক্ষ মানুষ যারা হত্যা করেছে তাদেরকে সাথে নিয়ে আপনি বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা, কয়েকবারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রীকে ফাঁসি দিতে বাংলাদেশের জনগণ মেনে নিবে? প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা ভয়ঙ্কর শক্তি। এরা ভয়ঙ্কর শক্তি বলতে বুঝেছি তাদের জনপ্রিয়তা কোনো অংশেই ইউনূস জামাতের চাইতে কম কোনোদিনই ছিল না, ভবিষ্যতেও কম থাকবে না। কোনো কিছুই তারা করতে পারবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের কোনো আদালত ফাঁসি দেওয়ার ক্ষমতা রাখে না। কি মনে করছেন এই যে সর্বোচ্চ সাজা ঘোষণা হলো শেখ হাসিনার, এই যে আওয়ামী লীগ বলছে তারা আন্দোলন তীব্র করবে, তারা এই রায়, তারা এই সাজা মানে না, এরপরে তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে? বাংলাদেশে অবশ্যই এখন গৃহযুদ্ধের মুখোমুখি হবে। শেখ হাসিনাকে যে রায় দিয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগ এখন মাঠে নামবে। এতদিন তারা মাঠে নেমে রাজনীতি করে নাই। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের চরিত্র, বিরোধী দলীয় চরিত্র জানি। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখতে পারার ক্ষমতা না জামাতের আছে, না হেফাজতের আছে, না ইউনূস সরকারের আছে, না ওই যে পাকিস্তানের ISIর গোয়েন্দা সংস্থার আছে। বা পাকিস্তানকে রুখতে পারবে না, এই সুযোগই নাই। তারা আর ইউনূস সরকার এটাই চাচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল হোক। শেখ হাসিনা সরকারকে কেন উচ্ছেদ করা হয়েছিল? এই দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছিল। তা না হলে যে গুলি পুলিশের কাছে থাকে না, সেনাবাহিনীর কাছে থাকে না, নেটো বাহিনীর কাছে থাকে, সেই গুলিতে কিভাবে জুলাই আগস্টের সন্ত্রাসী হামলার সময় হত্যা করা হলো? তা সেই গুলি দিয়ে। এবং আশ্চর্যের বিষয় দেখেন, যে হত্যা, যে আবু সাইদ, সে হচ্ছে জামাতের একটি সুইসাইড স্কোয়াডের সদস্য। তার মাথার পেছনে গুলি লেগেছে, তার পোস্টমর্টম হয় নাই। আপনি একটা মানুষকে ফাঁসি দিচ্ছেন সেই ব্যক্তির দায়ে যার পোস্টমর্টম করা হয় নাই, যার লাশের পোস্টমর্টম হয় নাই। এই সাহসই তারা পায় নাই, কারণ তারা জানে পোস্টমর্টম হলে ধরা পড়বে, এটা বাংলাদেশের পুলিশ তাকে হত্যা করেনি, অন্য কেউ। এমনকি কেউ কিন্তু অভিযোগ করে যে এটা জামাতে ইসলামের শিবিররা নিজেরাই আত্মঘাতী হিসেবে তাদেরকে সামনে নামানো হয়েছে। এখন হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি করতে পারে বলে মনে হচ্ছে? অন্তর্বর্তী সরকার তো ভারত আপনাদেরকে ডিস্টার্ব করার জন্যই তো এটা করতেছে, সে পরিকল্পিতভাবে এটা করেছে। এটা তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জনগণকে, স্বাধীনতা বিরোধী একটা শ্রেণী বাংলাদেশ এখনো বিদ্যমান, তাদের খুশি করার জন্য এবং পাকিস্তানকে খুশি করার জন্যই তো এই রায়টা দিয়েছে। কারণ তারা বাংলাদেশ থেকে ভারতকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। মূলত শেখ হাসিনার উচ্ছেদ, আমি বারবার বলেছি যে 5ই আগস্টে যে 24শে জুলাই 5ই আগস্টে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে, মূলত এটাকে ভারতকে অস্থিতিশীল করার জন্য প্রথম ধাক্কা দেওয়া হয়েছে। এবং এটা আপনি দেখবেন সামনে প্রমাণিত হবে। এটার সিমটম আপনারা বিভিন্নভাবে পেয়ে যাচ্ছেন। আইনগত কারণে আমরা অনেক কিছুই এখানে বলতে পারবো না লাইভে এসে, আমরা তো দেখতে পাচ্ছি সেই সমস্ত সিস্টেম। আর শেখ হাসিনা ইউনূস কিছুই করতে পারবে না। শেখ হাসিনাকে কিভাবে নিয়ে আসবে, কোন আইনে নিয়ে আসবে? শেখ হাসিনাকে তিনি কোন আইনে ভারত থেকে নিয়ে আসবেন? আর ভারত যদি শেখ হাসিনাকে দিয়েও দেয়, কথার কথা যদিও দেবে না, যদি দিয়েও দেয়, বাংলাদেশের শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা কোনো আদালত রাখে না। শেখ হাসিনাই, তার বিকল্প, তার সমাজ জনপ্রিয় এখনো বাংলাদেশে কেউ নাই। সেই জন্য তো তারা নৌকা মার্কা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এমনকি এও বলেছে যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। তার মানে কি? তারা ভয়ঙ্কর, তারা আওয়ামী লীগকে ভয় পায়, নৌকা মার্কাকে ভয় পায়, ছাত্রলীগকে ভয় পায়, এটা প্রমাণিত। শেখ হাসিনাকে যদি আপনারা ফেরত দেন, এই বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসি আপনার কাছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ইমন কল্যাণ বাবু, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হলো, মৃত্যুদণ্ড হলো, ভারতের আশ্রয় রয়েছেন শেখ হাসিনা, তাহলে এর পরবর্তী ধাপগুলো কি? বাংলাদেশ কি করতে পারে? আওয়ামী লীগের তরফ থেকে বা ভারতের কি অবস্থান হতে পারে? ভারতের অবস্থান স্পষ্ট। ভারত অতীতেও বলেছে যে আমাদের সঙ্গে কোনো ট্রিটি অফ এক্সট্রাডিশন উইথ বাংলাদেশ নেই, সুতরাং আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠাতে বাধ্য নই। দ্বিতীয়ত, একটা ইললিগাল গভর্নমেন্ট ইন বাংলাদেশ তারা অপারেট করছে এবং তারা কনস্টিটিউশনালি কোন রকম ফর্ম এখানে করেনি, তারা ইলেকশন করেনি, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পরিপূর্ণ করেনি। অপরাধ তো ইউনূস বাচ্চাদের, ছাত্রদের এগিয়ে দিয়ে ক্ষমতা দখল করে বসে আছে এবং যারা এতগুলো পুলিশকে মারলো, রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে যারা মূর্তি ভাঙলো,
শেখ হাসিনার বাড়ি ঘর পুড়িয়ে দিল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিল না, জাতির জনক রবীন্দ্রনাথের মাথায় তারা মারলো এবং তাদের ছবি ছিঁড়ে ফেললো, ভাঙলো, নষ্ট করলো। তারা যখন অ্যাট্রোসিটির কথা বলে তখন হাস্যকর বলেই মনে হয়। ভারতবর্ষ যথেষ্ট পরিপূর্ণ একটি রাষ্ট্র, তারা যথাযথ ব্যবস্থা নিয়ে হাসিনাকে রক্ষা করবে এবং দক্ষিণ এশিয়ায় যাতে শান্তি বজায় থাকে সেই দিকে লক্ষ্য রাখবে। আমার মনে হয় যে এক্সট্রাডিশন ট্রিটি যেহেতু নেই এই মুহূর্তে এবং একটা অবৈধ সরকার, আমার মনে হয় আমাদের বলা উচিত এখনো হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং সেই অর্থে নতুন ভাবে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। ইউনূস ইলেকশন ঘোষণা করুক, নইলে এটা বিএনপিও বুঝতে পেরেছে আজ হাসিনা কাল বিএনপির নেতৃবৃন্দ একের পর এক মানুষকে তারা এইভাবেই হত্যা করবে। হাসিনা জঙ্গিদের শাস্তি দিয়েছিল, যারা বঙ্গবন্ধুকে মেরেছিলেন, যারা রাজাকর ছিলেন তাদের শাস্তি দিয়েছিল এবং সেই শাস্তিটা দেওয়া মানে অ্যাট্রোসিটি নয়, আইনি ভাবে দেওয়া হয়েছিল এবং তারা অন্যায় করেছিল। হাসিনা কি অন্যায় করেছে সেটাকে তারা প্রমাণ করুক, প্রমাণ না করে এইভাবে দোষারোপ করা যায় না। ধন্যবাদ ইমান কল্যাণ বাবু, আপনাকে ধন্যবাদ। ফরিদ সাহেবের কাছে এই জায়গা থেকে যাব। ফরিদ সাহেব, একেবারে গত বছর জুলাই আগস্ট থেকে যখন এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থান শুরু হলো, তারপর আজকে দাঁড়িয়ে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই যে গোটা বাংলাদেশের পরিস্থিতিটা এইভাবে পরিবর্তন হয়ে গেল, কিভাবে ব্যাখ্যা করছেন? এটা হওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশে যেইভাবে মৌলবাদী শক্তি বৃদ্ধি পেয়েছিল, বাংলাদেশে এটা ঘটানোর কথাই ছিল। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে জুলাইয়ের 24-এর 5 আগস্টে যে ঘটনা ঘটে গেছে, এটা আমরা 17, 18 এমনকি 20 সালে একটা আমরা অনুমানই করেছিলাম। আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে আমরা বুঝাতে পারিনি। আমরা এটা আগেই অনুমান করেছিলাম এটা ঘটতে যাচ্ছে আমাদের দেশে, কারণ মৌলবাদী শক্তিকে যেভাবে স্প্রেড করা হয়েছিল। আপনি জানেন না, বাংলাদেশে অজপাড়াগায়ে ওয়াজ মাহফিলের নামে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিরোধী যে সমস্ত বক্তব্য দেওয়া হতো, এগুলো আওয়ামী লীগ সরকারে যারা ছিল ক্ষমতার মোহে তারা বুঝতে পারেনি। আমরা তাদের বারবার বলেছি এটা ভয়ঙ্কর রূপে ধরা দেবে, ভয়ঙ্কর রূপে দেখা দেবে। আওয়ামী লীগের যে নেতা ছিলেন সৈয়দ আশরাফ, মন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক বড় নেতা, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে এবং বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে মৌলবাদী গোষ্ঠী। আজকে বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান ঘটেছে, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কারণে ঘটেছে। এটা যারা সরকারে ছিল, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তারা এটা গুরুত্ব দেয়নি। তার জন্যই আজকের এই ঘটনা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। আপনি কি মনে করেন ইউনূসের যারা কচিকাচার আসর যারা বসিয়েছে, যারা বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে একটি চায়ের ফুটপাতের একটি চায়ের দোকান উঠাতে পারে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থেকে একটা চায়ের দোকান উচ্ছেদ করতে পারে না, তারা শেখ হাসিনা সরকার উচ্ছেদ করে দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? নেভার এভার, এটা হতেই পারে না। এদের পেছনে বিদেশি মদত ছিল, জাতীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই ক্ষমতা, আপনি যেটাকে অভ্যুত্থান বলেন, আমি সেটাকে অভ্যুত্থান বলতে নারাজ, কারণ এটা জুলাই অভ্যুত্থান হয়নি। আজকে প্রমাণ হয়ে গেছে তারা গণতন্ত্রের কথা বলেছিল, তারা বাক স্বাধীনতার কথা বলে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে, তারা কোটা বিরোধিতা করে তারা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে। আজকে ছাত্র ভর্তিতে 63% কোটা, এখন তাদের সেই কোটা বিরোধী আন্দোলন কোথায়? তারা বলেছে শেখ হাসিনা ভোট দেয় নাই, ইলেকশন দেয় নাই, নির্বাচন দেয় না। এখন নির্বাচনের নামটি কেন তারা নিচ্ছে না, বরং তাদের গুরু আসবো আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।